আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি নাকি? আলহামদুলিল্লাহ। এজন্য যেহেতু আমরা সুস্থ আছি এবং পবিত্র রমজান মাসে আমরা যারা মুসলমান অবশ্যই আমরা রোজা রাখছি। তো আজকে কয়টা রোজা যাচ্ছে? কিন্তু রমজান মাস চলে যাচ্ছে, রহমত বরকত এবং নাজাতের মাস। তো আমরা যারা মুসলমান হিসেবে আছি অবশ্যই আমরা রোজা রাখতেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি। সামনে আমাদের ঈদ আছে। তো সেই ঈদকে ঘিরে কিভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমরা একটা ভালো ইনকাম করতে পারি, আর এই ইনকামের টাকা দিয়ে যেন আমরা বাড়িতে গিয়ে যেন আমার বাবা কিংবা মা তাদের জন্য যেন একটা শাড়ি কিংবা একটা লুঙ্গি কিংবা একটা পাঞ্জাবি এগুলোও যেন আমরা কি গিফট করতে পারি আমাদের নিজের ইনকামের টাকা দিয়ে। এটা যদি আমরা নিয়ত করি এখন থেকে, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এটা পূরণ করা আমাদের পক্ষে কি সম্ভব। তো এই নিয়তটা আমরা করব। তো যাই হোক, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একজন ইউনিট ম্যানেজার হিসেবে আছি। আপনাদের মতোই আজ থেকে 2-3 বছর আগে অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসে আমি আপনাদের মতোই এইখানে নতুন হিসাবে আসছিলাম। তো একটা বছর কাজ করে আমি 2023 সালের জানুয়ারিতে ইউনিট ম্যানেজার হই। তো আলহামদুলিল্লাহ আমার টিমে বর্তমানে 4 জন ইউনিট ম্যানেজার আছে এবং 480 জন প্লাস ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আছে, এফএ আছে। সারা বাংলাদেশে না, বাইরের দেশেও কিন্তু 14-15 জন এজেন্ট কিন্তু কাজ করতেছে, ওখান থেকে স্যালারিও পড়ে। তো আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেসব ইউনিট ম্যানেজার আপনারা আছেন, আমরা আল মাহমুদ স্যারের টিমে এই পাশ থেকে কিন্তু আমরা অলরেডি 40 জন ইউনিট ম্যানেজার অলরেডি আমরা আছি। তো 40 জন ইউনিট ম্যানেজারের পক্ষ থেকে শুধুমাত্র বাছাইকৃত অর্থাৎ এই যে জুনিয়র যারা আপনারা ইউনিট ম্যানেজার হবেন এবং হচ্ছে ডিসেম্বরে যারা ইউনিট ম্যানেজার হবেন, ওনাদেরকে নিয়েই কিন্তু আজকের এই কি প্রোগ্রামটা করা। আপনারা অবশ্যই সৌভাগ্যবান যে ওই বাছাইকৃত ব্যক্তিগুলোর মধ্যে কিন্তু আপনারা আছেন। তো আমার আজকে যেহেতু এখানে যারা ইউনিট ম্যানেজার সবাই এখানে বিষয়ভিত্তিক কিন্তু আলোচনা করবেন, তো এই জন্য বিষয়গুলো কি করা আছে, ভাগ করে দেওয়া আছে। তো আমার যে বিষয় সেটা হচ্ছে ড্রেস কোড, ঠিক আছে? এটা হলো পোশাক ও নিয়ম অনুবর্তিতা, আপনার ড্রেস কোড এবং নিয়ম অনুবর্তিতার উপর আমি কিন্তু কথা বলবো। তো প্রত্যেকটা ইউনিট ম্যানেজারের কথাগুলো গুরুত্ব সহকারে আপনারা নোট ডাউন করবেন, ঠিক আছে? নোট ডাউন করবেন। তো তার আগে আমি ড্রেস কোড নিয়ে কথা বলবো, তো এরপরে বিষয়ভিত্তিক আলোচনা করবে। তো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আর একদম আপনার হলো মাইন্ড যেটা এবং হৃদয় যেটা এটা খোলা রাখবেন, একদম খোলা রাখবেন। বাইরে কি হচ্ছে, গেস্ট কি বলতেছে, অথবা আপনারা মেসেজ দিয়ে জানান। আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ আছে যে আমরা আজকে সারাদিন গুরুত্বপূর্ণ একটা ওয়ার্কশপে আছি, ভাই সারাদিন আপনি আমাকে কি পাবেন না। যদি কোনো কাজের দরকার হয় আপনি আমাকে ঘরে দিয়ে রাখেন, অথবা আইটি যারা লোক আছে তাদের সাথে কথা বলবেন। তাহলে দেখবেন কেউ আপনাকে মোবাইল করে ডিস্টার্ব করবে না। যদি আপনি না জানান আপনার টিমের মেম্বারদেরকে, তারা কিন্তু আপনাকে মোবাইল করে ডিস্টার্ব করবে। আমার এই ফর্ম জমা দেন, এটা করেন, মোবাইল নাম্বার পরিবর্তন করেন, তাহলে আপনার কিন্তু কল চলে আসতে পারে। আর যদি আপনারা মেসেজ দিয়ে জানান আপনাদের গ্রুপকে, তাহলে দেখুন ওরা আপনাকে কল দেবেন এবং তারা মনে করবে আমার সিকিউরিটিটা গুরুত্বপূর্ণ একটা জায়গাতে কি আছে, ওখান থেকে কিছু নিউজ দিবে। আর এসি চলতেছে এটা নিয়ে আপনাদের না, আপনারা এদিকে একটু মনোযোগ দেন, কারণ আপনারা যেভাবে মনোযোগ দিবেন আপনার মন ওই দিকে কিন্তু চলে যাবে। আমরা তো একটা রুমের মধ্যে আছি, বাইরে একটু যান না ভাই, ওখানে তো যারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, যারা অটো রিক্সা চালাচ্ছে তাদের দিকে একটু দেখেন তারা কি গরমের মধ্যে আছে। আমরা বেশি আপনারা একদম আরামের মধ্যে থাকলে কিন্তু হবে না, যেহেতু আপনারা এফে আছেন না, আপনাদের কাজটা হচ্ছে হার্ডওয়ার্ক। আর যখন ইউনিট ম্যানেজার হয়ে যাবেন তখন কাজটা হবে কি স্মার্ট ওয়ার্ক। তো আপনারা একটু হার্ডওয়ার্ক করা শেখেন, একটু শরীরে একটু রোদ তাপ একটু দেওয়া শেখেন। যদি একদম শরীরের মধ্যে রোদ যদি নাই লাগান তাহলে বাইরে কিন্তু কি আপনারা কাজ করতে পারবেন না। তো যাই হোক, তো আমার আলোচনার বিষয় হচ্ছে ড্রেস কোড মেইনটেইন করা। তার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে এই সিলেবাসটা বুঝেন কিনা। এই সিলেবাসটা কি আপনাদের কাছে আছে? সিলেবাস নাই? সিলেবাস না থাকলে স্যার পরীক্ষা দিবেন কি, উত্তর দিবেন কি, পাস করবেন কি? সিলেবাস নাই।
সিলেবাস নাই? নাই। তাহলে আপনাদের নাই, তারা অবশ্যই আপনাদের সিনিয়র লিডারদের মেসেজ দেন, এই সিলেবাসটা প্রিন্ট করে আপনাদের কাছে রাখেন। 3 মাস পার হয়ে গেল, কি পড়ছেন বলেন তো? সিলেবাস কেন দরকার? আমরা ক্লাস 6 এ পড়ালেখা করছি না? আচ্ছা, সেখানে ছিল যে কি করতে হবে, 10টা বড় প্রশ্ন। ভালো করে বলবেন, কয়টা বড় প্রশ্ন? 10টা উত্তর দিতে হবে কয়টা? 5টা। এক একটা প্রশ্নের মান কত? 25। তাহলে 5 সরি 15 5 15 কত? 75। পড়ালেখা ভুলে গেছেন, 75 মার্ক। আর বলে যে 10টা শর্ট প্রশ্ন থাকবে কয়টা? শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দিতে হবে কয়টা? 5টা। এক একটা প্রশ্নের মান কত? 5 5 5 কত? 25। মনে আছে তো? আচ্ছা, মনে থাকা ভালো। তাহলে আপনার প্রশ্ন কয়টা থাকে? 10 যোগ 10। আর উত্তর দিতে হয় কত? 5 যোগ 5। আর মার্ক কত? 100। ঠিক কি না? এখন আসেন এই 100 মার্কের পরীক্ষা দিয়ে, তাহলে এখানে টাইম কত দিন থাকে? 1 বছর। কতবার কলেজ লেভেলে কত? 2 বছর। তো ধরেন আপনি ক্লাস 8 এ ভর্তি হয়েছেন বা 7 এ ভর্তি হয়েছেন, তাহলে পিরিয়ডটা কতদিন? 1 বছর। 1 বছর আপনি পড়তেছেন, 1 বছর পরে পরীক্ষা দিবেন, তাই না? পরীক্ষাটা দিয়ে কিন্তু এই জায়গাতে আসি। এসএসসি পাশের নিচে তো আমরা কেউ এখানে আছি? এসএসসি পাস ছাড়া তো আপনার এজেন্ট পুরো হয়নি। অন্তত এসএসসি পর্যন্ত আমরা পড়ালেখা করছি কিনা? করছি কিন্তু সবাই। 5 এ পড়ছি, 6 এ পড়ছি, ক্লাস 6 এর কোনো প্রশ্ন এটা। 1 মাস মানে 1 বছর আপনাদের টাইম পিরিয়ড। এখন আসেন 1 বছর পরে এই 100 মার্কের পরীক্ষা কয় ঘন্টা হয়? 3 ঘন্টা হয়। এই 3 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়, 1 বছর ক্লাস করতে হয়, একই প্রতিষ্ঠানে পড়ালেখা করার পরে এইরকম 100 জন ছাত্রছাত্রী, একই শিক্ষক, একই প্রতিষ্ঠান, একই বই, একই প্রশ্ন, একই সিলেবাস। ঠিক কি না? পরীক্ষা কতক্ষণ? 1 ঘন্টা, মানে 3 ঘন্টা। অথচ এই পরীক্ষা দিয়ে কেউ 90 মার্ক পেয়ে কি বোর্ডের ক্লাস, কেউ 80 মার্ক পেয়ে কি এ ক্লাস, কেউ 60 মার্ক পেয়ে কি এ, কেউ আবার 40 মার্ক পেয়ে কি বি বা সি, কেউ 33 মার্ক পেয়ে কি ডি, আবার কেউ 32 মার্ক পেয়ে কি হয় এফ গ্রেড। প্রশ্ন হচ্ছে ভাই, একই ক্লাস, একই শিক্ষক, একই প্রতিষ্ঠান, একই 3 ঘন্টা সময়, সবকিছু একই, কিন্তু একজন পাচ্ছে কত? 90 গোল্ডেন এ প্লাস, আর একজন পাচ্ছে কি গোল্ডেন এ প্লাস, আর একজন পাচ্ছে কি এ। কারণটা কি বলেন তো? অমনোযোগী। অর্থাৎ আপনি যখন গোল্ডেন এ প্লাস পাইছেন একজন, আর এটা কি এফ গ্রেড, যে এফ গ্রেড পাইছে, ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কি অবস্থা, বলতেছে ভাই প্রশ্ন এমন জায়গা থেকে আসছে কমন পড়ে নাই, মানে বইয়ের মধ্যে নাই, বলেন এরকম। বা শিক্ষক পড়ালেখা করায় নাই, প্রতিষ্ঠানটা ভালো না, আমার আব্বা প্রাইভেট পড়ার টাকা দেয় নাই, আমার এই অজুহাত দাঁড় করায় কিনা? দাঁড় করায়। আচ্ছা বলেন এই অজুহাতের কোনো কাজ আছে? তাহলে আপনার জন্য যে সিলেবাস, এনার জন্য তো একই সিলেবাস ভাই, সিলেবাস কিনা? ওনার কাছে যদি জানি কি সমস্যা? না, প্রশ্ন আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ ভালো ছিল, কমনের মধ্যে পড়ে গেছে। এই ছাত্রটার মধ্যে তফাৎ কি? এই ছাত্রটা ক্লাস 6 এ ভর্তি হওয়ার পরে ভালো করে বই পড়ে নাই, মামার বাড়িতে গেছে, খালার বাড়িতে গেছে, ক্রিকেট খেলাইছে, ফুটবল খেলাইছে, প্রথম সাময়িক পরীক্ষা দেয়, প্রথম সাময়িক পরীক্ষা দেয় 3 মাস হয়ে, আপনাদের কিন্তু 3 মাস পার হয়ে গেছে, মানে আপনার প্রথম সাময়িক পরীক্ষা ফেল। আপনারা তো বোঝেন নাই? 3 মাস কি করছেন ভাই? মামার বাড়ি গিয়েছেন, খালার বাড়ি গিয়েছেন, আত্মীয়র বাড়ি গিয়েছেন, 3 মাস কিন্তু খেল শেষ। প্রথম সাময়িক পরীক্ষা দিবেন, ফেল। ফেল, হ্যাঁ? সিলেবাস দেয়নি, এই ইউনিট ম্যানেজার দেয়, তো ফেল। আর 3 মাস পড়ার পরে ফেল করে, ফলাফল বলে 3 মাস তো গেল, এই দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেখে দিব, আবার দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে আবার ফেল, কারণ টেস্ট পরীক্ষাতে গিয়ে দেখাবো, টেস্ট পরীক্ষাতে গিয়েও 40 পায়, 5 নম্বর জমা করে পায়, ফাইনাল পরীক্ষা গিয়ে স্টেজে গিয়ে মারি দেব। আপনারা ছোটবেলায় নাটক দেখেন নাই? রিহার্সাল করতে হয় না নাটকে? রিহার্সাল যদি আপনি না করেন পরে স্টেজে গিয়ে মারি দেব, আর স্টেজে গিয়ে কি আপনি ভালো পারফরম্যান্স করতে পারবেন? আপনাকে তো ভাই রিহার্সাল করতে হবে আগে, দেখেন না? আপনি প্রথম সাময়িক নাই, দ্বিতীয় সাময়িক নাই, তৃতীয় সাময়িক
স্টেজে গিয়ে কি মারবেন ভাই? ডিসেম্বরে গিয়ে কি করবেন? ফেল, মানে প্রমোশন পাবেন না। আপনারা তো যে হুজুর প্রমোশন দেয় না কেন? হুজুর শেখায় না কেন? সিলেবাস কি হুজুরের দায়িত্ব না আপনার দায়িত্ব? সেলফ পলিসি বোঝেন না? গ্রুপে দেয় নাই, গ্রুপে দিছে, তোমার কাছে বলতেছেন কেন দেয় নাই উনি? আপনি প্রমোশন ক্যান্ডিডেট, ভেরি কেয়ারফুল। প্রমোশন ক্যান্ডিডেট, এখানে কিন্তু এপে নাই, ওই রকম এপে নাই। এখনো সেলস পলিসি পান নাই, সিলেবাস বোঝেন না, তাহলে কেমন হবে? এখন সিলেবাস বোঝেন না, এখন 10টা জায়গা 5টা প্রশ্ন দিতে পরীক্ষা দিতে হবে। এখন আপনি সিলেবাস জানেন না, প্রশ্ন আসছে আপনি 10টা লিখতেছেন, হবে? সব প্রশ্ন করা 5টা, কিন্তু আপনি 10টা লিখে দিয়ে চলে আসছেন, হবে? তাহলে আপনি সিলেবাস কি জার্মানিতে বুঝতে হবে কিনা? এই সিলেবাস ভাই সোনালীতে এরকম প্রত্যেক বছর জার্মানিতে সিলেবাস দেয়। এই বছরের সিলেবাস কি বলেন তো? একজন কি প্রমোশন ক্যান্ডিডেটের সিলেবাস কি বলেন? 50টা পলিসি, 5 লাখ টাকা সেল, তারপরে কমপক্ষে 10টা মানে পার্সোনাল, তারপরে পার্সোনাল একজন স্যালারি ওটা ডিসেম্বরে গিয়ে, জুনে গিয়ে, কোন মাসে? যারা জুলাই কেন, যারা জুনে প্রমোশন পাবেন তাদের এই যে আগামী মাস থেকে একদম কন্টিনিউ স্যালারি ভাঙা যাবে না। এরকম 5 জন করি না, এখন আগামী মাসে কি টাকা দিয়ে স্যালারি বাড়াবেন? এই মাসে প্রস্তুতি নিতে হবে না? ডিসেম্বরে প্রমোশনে তার 3-4 মাস আগে থেকে 5 জনকে দিয়ে কি প্রমোশন নেবেন? 10 জন করলে কি সমস্যা? তাহলে এই যে ক্রাইটেরিয়া 50টা পলিসি, 5 লাখ টাকা সেল, 10 জন এজেন্ট, সর্বনিম্ন 5 জন কি স্যালারি পার্সোনাল, আর 3 থেকে আরো বেশি 5 জন না 20 জন 25 জন 50 জন, এটা সিলেবাস কিনা? আর আপনি নিজের স্যালারি 12 মাস, এটা সিলেবাস কিনা? তাহলে এই সিলেবাসে যদি ভাই না বোঝেন তাহলে ডিসেম্বরে গিয়ে তো ফেল করবেন। আমার কথাটা কি বুঝছেন? আপনাকে আমাকে আগে কি করতে হবে বলেন তো? সিলেবাস বুঝতে হবে। সিলেবাস বোঝেন না, এখন বলেন ধরেন আপনারা পরীক্ষা দিবেন হচ্ছে 2026 সালের জানুয়ারিতে, তাহলে আমরা এরকম করছি না 25 সালের যে বোর্ডে প্রশ্ন আছে, মনে করেন আপনি রাজশাহী বোর্ডে পরীক্ষা দিচ্ছেন, তাহলে রাজশাহী বোর্ডে 2025 সালের যে 10টা প্রশ্ন আছে বড় প্রশ্ন, এগুলো কি 26 সালে গিয়ে আপনারা পড়েন না? কারণ আপনারা সচরাচর জানেন যে এই 10টা প্রশ্ন পরের বছর আসবে না। ওই 10টা প্রশ্ন বাড়তে বলতেছেন কিনা? জি। এখন আপনি তো ওই 10টা পড়েন, তাহলে আপনাকে পড়া লাগবে বেশি, অনেক বই পড়তে হবে, বুঝলেন না? ইজি বিজি হয়ে যাবে। এই জন্য ভাই আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব আজকের মধ্যে এই সিলেবাস আপনারা কমপ্লিট করবেন। সেলস পলিসি, কোয়ার্টার বোনাস, লিডার্স ক্লাব, প্রভিডেন্ট ফান্ড, এগুলো যদি না বোঝেন তাহলে কেমন হয়? এই যে লিডার্স ক্লাব কি খালি 50টা 50টা বললে কি বলে এটাকে? প্রিমিয়াম ক্লাব। 100টা করলে সেঞ্চুরি ক্লাব, এগুলো বোঝেন? তাহলে 50টার মধ্যে সীমাবদ্ধ। তারপরে কি সেঞ্চুরিয়ান ক্লাব, তারপরে ভিআইপি ক্লাব, ভিআইপি কত? 200, পিকনিক ক্লাব কত? 300, হ্যাঁ পিকনিক ক্লাব করা 50 না না ভিআইপি ক্লাব 200টা পলিসি এবং কত আপনার 50 লাখ টাকা সেল। তাহলে এটা করলে কোম্পানি আপনাকে 50,000 টাকা দেবে। আমরা শুধু সবাই এই 50টা পলিসি সেল এটাই জানি, বাকিগুলো কিন্তু জানি না। তাহলে এটা আপনার এটা কি দরকার আছে না? তো যাই হোক, এটা আমরা সেলফ পলিসি নিব। আমরা সবাই আছি তো নাকি? এক করে কথা বলবো, আমার কথা সব আপনার ভালো না লাগতে পারে। আমার এটা হচ্ছে ড্রেস কোড, আমার কি এই যে ড্রেস কোড মেইনটেইন করতে হবে। এখন আসেন ড্রেস কোড কেন, এই ব্যবসাটাতে ড্রেস কোড কেন গুরুত্বপূর্ণ একটা পার্ট। এইটা আপনারা আছে অনেকে প্রমোশন ক্যান্ডিডেট হয় নাই, ড্রেস কোড হয় নাই, ঠিক আছে? খেয়াল করবেন, বুঝলেও করে দিয়েন না। ড্রেস কোড নিয়ে কথা বলবো, কারণ এখানে আপনাদের আজকে ঝাল টক মিষ্টি সব আলোচনা হবে, হজম করতে হবে, কথা বুঝেন না? কারণ আপনারা কিন্তু এই ক্লাস 6 এর ছাত্র না, আপনারা কিন্তু কলেজ লেভেলের কি ছাত্র, ইউনিট ম্যাথে করে জানেন যে ইউনিভার্সিটি লেভেলের কি ছাত্র। আপনারা একটু হলেও এসএস মানে মেট্রিক পাস করে আসছেন, কলেজে আসছেন, কিন্তু যারা প্রথম স্যালারি করতেছেন ধরেন, যারা প্রমোশন ক্যান্ডিডেট না, ওরা হচ্ছে হাই স্কুল লেভেলের ছাত্র। আর আপনারা যেহেতু প্রমোশন ক্যান্ডিডেট অলরেডি স্যালারি করছেন, আপনাদের টিমে 4-5 জন করে কি আছে স্যালারি হোল্ডার আছে, এই জন্য আপনারা কি হাই স্কুল লেভেল পার করছেন। এখন কোথায় করতেছেন? কলেজ লেভেলে। কলেজ লেভেলের প্রশ্ন, কলেজ লেভেলের পড়া আর হাই স্কুলের পড়া কি এক? আপনাদের এখানে কিন্তু ঝাল টক মিষ্টি সব কিছু কিন্তু থাকবে, হজম করতে হবে, কারণ আপনার প্রমোশন ক্যান্ডিডেট মাথায় রাখতে হবে। ড্রেস কোড কেন?
এই ব্যবসাটাতে যখন আপনি কারোর কাছে ইনভাইট করতে যাবেন, দাওয়াত দিতে যাবেন, এই দাওয়াত দিতে যাওয়ার আগে প্রধান কাজ হলো আপনার ড্রেস কোড মেইনটেইন করতে হবে, মাস্ট বি। কেন? যখন আপনি একজনের কাছে ইনকামের অফার নিয়ে যাচ্ছেন, ক্যারিয়ারের অফার নিয়ে যাচ্ছেন, যে সোনালীতে সুন্দর একটা ক্যারিয়ার আছে, ক্যারিয়ার অপরচুনিটি আছে, সোনালীতে একটা পলিসি করলে এখানে মানে সেফটি এবং কি সিকিউরিটি অনেক ভালো আছে, আপনি যে সোনালীর একজন প্রফেশনাল এজেন্ট হিসেবে কাজ করতেছেন, যখন আপনি তাকে ক্যারিয়ার অপরচুনিটি শো করবেন, এই যে এত টাকা সেল করলে এত টাকা কমিশন পাওয়া যায়, ডিলার স্ক্র্যাপ করা যায়, ইউনিট ম্যাল হওয়া যায়, ওই ব্যক্তিটা প্রথমত আপনার একদম পায়ের পাতা থেকে শুরু করে এদিক দিয়ে একদম মাথার চুল পর্যন্ত সে দেখবে। আপনারা বুঝছেন? কারণ আপনার ইনকামের সঙ্গে আপনার পোশাক যায় কিনা, যায় কিনা। যখন আপনি বলবেন যে এখানে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, ইউনিট বলে এই হয়, মামুন স্যার হচ্ছে 10 লাখ টাকার উপরে ইনকাম করে, আমি ইউনিট ম্যানেজার, আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আমি 1 লাখ টাকা উপরে ইনকাম করি, হুজুর যদি বলে আমি হুজুর তো আর বেশি করে 2-3 লাখ টাকা ইনকাম করে, কিন্তু হুজুরের পাঞ্জাবিটা যদি নরমাল হয়, হুজুরের শুধু যদি এই সাপ উল্টানো হয়, তাহলে কি আপনি হুজুরের ওই কথা বিশ্বাস করবেন? কখনোই করবেন না। আমার এই ড্রেস কোড যদিও ভালো না, তারপরেও একটু হলে তো বোঝা যাচ্ছে যে না আসলে রেজাল্ট ভাই যা কথাটা বলছে যে 1 লাখ টাকার উপর আসলে ইনকাম করে, আসলে করে, কারণ ওনার ড্রেস কোডে নাকি কথা বলতেছে। কিন্তু আমি যদি এই ড্রেস কোড না পরে, এই লুঙ্গি পরে বা এই মানে স্যান্ডেল পরে, হ্যাঁ আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি আমি কথা বলতে হবে এখানে দাঁড়িয়ে, আমি ইউনিট ম্যানেজার মাসে কি 1 লাখ টাকার উপরে ইনকাম করি, এই ড্রেস কোড নাই, একটা টাই পরে আসে নেই, মাথা চুল 3 মাস ধরে সেলুনে যাই নেই, তাহলে কি আমার কথা কি আপনারা শুনবেন? বিশ্বাস করবেন? বলবেন রমজান মাসে কি কারণে মিথ্যা কথা বলতেছে, বলবেন কি না বলেন? আপনি যখন একটা গেস্টের কাছে যাচ্ছেন একটা অপরচুনিটি নিয়ে, সোনালী আপনাকে এই ধরনের কথা বলতে পারে কিনা বলেন তো? আরে এই জন্য এই ব্যবসাটাতে প্রথম আপনাদের কাজ হচ্ছে ড্রেস কোড মেইনটেইন করা। ড্রেস কোডের বিষয়ে কিছু ট্রেনিং আছে, যেমন আপনারা যদি এরকম কালো শু পরেন, তাহলে আপনার বেল্টও করতে হবে কি কালো। সব সময় চেষ্টা করবেন এই কালো কি করা, ব্লু নেভি এই আপনার প্যান্ট পরা, এবং সাদা কি করা, শার্ট পরা, এই সাদা শার্ট, এটা হলো আপনার প্রপারলি ড্রেস কোডের একটা যে সাদা শার্ট এবং কি ব্লু অথবা কি আপনার হলো কালো মানে প্যান্ট, তাহলে কালো প্যান্ট, কালো হচ্ছে কি শু, কালো প্যান্ট কালো শু থাকলে আপনার বেল্টটাও কি কালো করতে হবে। আবার অনেকে আছে শু যেমন এই যে এরকম কালার করা, এই কালারের সঙ্গে কিন্তু ওইটা শুনতে পারে, এই শুর সঙ্গে কিন্তু এই ড্রেস কোড কি মানে এটা ড্রেস কোড কিন্তু হয় না, ঠিক আছে? মেসিং। আবার এই কালো যদি আপনি শু পরেন, কালো প্যান্ট পরেন, সাদা কি করতে হবে, শার্ট করতে হবে। আবার অনেকেই ধরেন টাই করছেন, ভালো কথা, টাইও কিন্তু আপনার মেসিং করে কি করতে হবে। আবার অনেকেই দেখা যাচ্ছে টাই করতেছেন, টাইটা অনেক কালারফুল মানে রঙিন লাল কালার, এটা কিন্তু করা যাবে না। আপনাদের কখনোই লাল কালারের শার্ট ব্যবহার করবেন না, লাল কালারের শার্ট ব্যবহার করা যাবে না, বিষয়টা কি বুঝছেন? লাল কালারের শার্ট ব্যবহার করবেন, ট্রাউজার পরবেন, জিন্সের প্যান্ট পরবেন, কেস পরবেন, এগুলো হচ্ছে আপনি সোনালী থেকে যাওয়ার পরে যখন বাইরে যাবেন তখন এগুলো কি আপনারা ব্যবহার করবেন, বিষয়টা কি বুঝছেন? এরপর আসেন শার্ট গেল, প্যান্ট গেল, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যারা দাড়ি রাখছেন হুজুরের মতো বা আমার ভাইয়ের মতো দাড়ি রাখতে পারেন, যাদের দাড়ি রাখা নাই তারা প্রতিদিন ক্লিন শেভ করার চেষ্টা করবেন। আপনাদের যে ব্যাগ আছে ব্যাগের মধ্যে যে লেদার এটা আপনারা রাখার চেষ্টা করবেন, কারণ আপনি একজনকে প্রেজেন্টেশন করতেছেন, আপনার যদি খোসা দাড়ি হয় আর আপনি যখন প্রেজেন্টেশন করতেছেন বা ইনভাইট করতেছেন, তখন যদি বলেন যে ভাই এখানে কাজ করে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়, সে আপনার বলবে যে আপনি তো দেবদাস, বলাটা বেলেটের দাম 2 টাকা, এটা দিয়ে দাড়ি সেভ করা যায়, এইটা টাকা কিনাই আপনার নাই, আর আপনি এখানে বলতেছেন লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আপনার কথা শুনবে? শুনবে না। গেস্ট আসছে কোন একটা জায়গাতে যাবেন, টয়লেটে গিয়ে বাথরুমের মধ্যে ঢুকে শ্বাস মারেন, শ্বাস দেন, বুঝলেন ব্যাপারটা? পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন। চুল আপনার আগে এলোমেলো করছিলেন, এখন প্রয়োজনে মাসে একবার করে কি চুল কাটবেন, চুলগুলো যেন সুন্দর হয়। যারা দাড়ি রাখবেন না, দাড়ি আপনারা প্রতিদিন ক্লিন শেভ করার চেষ্টা করবেন। এরপরে যারা পাঞ্জাবি ব্যবহার করেন, এটা করেন, এই ধরনের ব্যবহার করবেন। যারা পাঞ্জাবি করবেন না,
তারা এলোমেলো কোনো ড্রেস কোড, লাল কালারের শার্ট, লাল কালারের টাই এগুলো পরা যাবে না। এগুলো কিন্তু আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। তারপরে যে ঘড়ি, যদি আমার ঘড়িটা কিন্তু অন্য কালারের, এই বেলের ঘড়ি কি চলবে না, বুঝছেন? এই ঘড়িটা লাগবে। এমন অনেকে সে বিক্রেতা বলতেছে যে এখন গেস্ট আসছে, রান দেখাচ্ছে, গেস্ট আবার ফলো করছে, যিনি গেস্ট নিয়ে আসছে ওনার ঘড়ির কাটা ঘোরে না, যিনি প্রাণ দেখাচ্ছে ওনারও ঘড়ির কাটা ঘোরে না, আবার যিনি ইউনিট ম্যানেজার ওনার ঘড়ির কাটাও ঘোরে না। সত্য কথা, আমার ঘড়ির কাটাও কিন্তু ঘোরে না। কিন্তু তারপরে ঘড়িটা আমি তো ঘড়ি কাটা দেখার জন্য কি করি না, কিন্তু একটা মনে করেন ঘড়ি একটা এটা করতে হয়। তারপরে খেয়াল রাখবেন, গেস্ট এই ঘড়ির কাটার দিকে দেখবে যে রিজার্ভ ভাই ইউনিট ম্যানেজার ঘড়ির কাটা ঘোরে না, ব্যাপারটা কি, এগুলো কিন্তু খেয়াল করবেন। এগুলো কিন্তু গেস্ট কি করে খেয়াল করে। এই জন্য কাটা ঘোরা ঘড়ি লাগবে। এই ফিটা লাগবে, লাগানো যাবে না অন্য শ্রেণীর যে এরকম ঘড়ি আপনার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বিষয়। তারপরে হলো ব্যাগ। এইটা ব্যাগ, আপনারা একটা ব্যাগ কেনার চেষ্টা করবেন। ব্যাগ একটা ভালো, একদম খুব 4-5 হাজার টাকা দামি ব্যাগ কেনার দরকার নাই। একটা মনে করেন 1-2 হাজার টাকার মধ্যে একটা ভালো ব্যাগ পাওয়া যায়। গেস্টের কাছে গেলেন, ব্যাগের মনে করেন চামড়া উল্টানো, চামড়া চলে গেছে বা ময়লা, এই ধরনের ব্যাগ নিয়ে যদি যান আপনাকে মূল্যায়ন করবেন। একটা ব্যাগ রাখবেন, ব্যাগের মধ্যে যত যন্ত্রপাতি আছে এগুলো সবকিছুই ব্যাগের মধ্যে কি রাখবেন। 2টা শার্ট, 2টা প্যান্ট, প্রয়োজনে 2 জোড়া কি জুতা, কালারিং আপনার বাসায় করবেন। যে এই যে একদম জুতা কিনছেন, এই জুতার মধ্যে মনে করেন উপরে 3 পার্ট মনে করেন ময়লা পড়ে গেছে, 6 মাস হয়ে গেছে, আপনি মুসির কাছে যান নাই, মুসির কাছে যাওয়ার দরকার নাই, আপনারা অটোমেটিক কালি পাওয়া যায়। এটা আপনারা কালি দিয়ে প্রতিদিন এটা কি করবেন, পালিশ করবেন, মালিশ করবেন। কারণ আপনার নিজের কাজ যদি আপনি নিজে করেন তাহলে সমস্যা না। আপনার 2টা শার্ট রাত্রে ধুয়ে দেন, পরের দিন সকালবেলা আপনারা কি করেন, ইস্ত্রি করেন, কিন্তু পরিপাটি থাকার চেষ্টা করবেন। এগুলো কিন্তু গেস্ট কি করে, ফলো করে। আমি শেষ করবো, সেটা হলো শেখ সাদির একটা কথা বলে যে শেখ সাদি, আপনারা ছোটবেলা একটা গল্প করছেন যে শেখ সাদি এক অনুষ্ঠানে গিয়েছিলেন, খাবারের আয়োজন, কিন্তু খাবার দিচ্ছে সবাইকে, কিন্তু শেখ সাদিকে কি দিচ্ছেন না। তো পরের দিন উনি আবার কি করছে, এইরকম ড্রেস কোড কিনে হোক বা ধার করে হোক নিয়ে ওই অনুষ্ঠানে গেছে। তো ভালো ভালো কোরমা পোলাও খাবার দিচ্ছে, কিন্তু শেখ সাদি ওই খাবারগুলো নিজে না খেয়ে কি করতেছে, পকেটে করতেছে। জিজ্ঞেস করতেছে, ভাই আপনি পকেটে করতেছেন কেন? এই খাবারটা আমার জন্য না, এই খাবার আয়োজন করা হচ্ছে কিসের জন্য, ড্রেস কোডের জন্য। তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, ড্রেস কোড আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বীমা কোম্পানির এজেন্টদেরকে, বীমা কোম্পানির কর্মী বাহিনীদেরকে অন্য লোক দেখতে পারে না কেন? ব্যাগ ছেঁড়া, টাই ছেঁড়া, মুজে ছেঁড়া, জুতে ছেঁড়া, মুজে দিয়ে মনে করো দুর্গন্ধ বের হয়ে আসতেছে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়ে আসতেছে, চিরুনি নাই, মাথার চুল এলোমেলো, এগুলোর থেকে সাবধান থাকতে হবে। আপনি যদি একটা মুসির দিকে তাকান, মুসির দোকানে যান, প্রফেশনালি মুসি, তার কাছে দেখবেন কি আছে, পালিশ আছে, বাটাল আছে, সুই আছে, সুতা আছে, সবকিছু আছে। সবকিছু থাকলে সে মুসি। কারণ আপনি জুতে সেলাই করে গেছেন, সুই নাই, হবে? নাপিতের কাছে গেছেন, তার ফুল আছে, কাঁচি আছে, চিরুনি আছে, আয়না আছে, ফোম আছে, তাহলে সে নাপিত। আপনি চুল কাটার জন্য গেছেন, নাপিত আয়না পিছতেছে, চিরুনি নাই, হবে? আপনি যদি সোনালীতে কাজ করতেছেন, প্রপার ড্রেস কোড মেইনটেইন করে নিয়ম অনুবর্তিতা মেনে রেগুলার কাজটা যদি আপনারা করতে পারেন আর সিলেবাসটা যদি আপনারা বোঝেন, আগামী জুন এবং আগামী ডিসেম্বরে সবাই এখান থেকে ইউনিট হইতে পারবেন। আমরা কি সবাই ইউনিট হইতে চাই? সবাই ম্যানেজার হইতে চাই? আমরা সবাই ইউনিট হবো, সবাই ম্যানেজার হবো, সবাই গিয়ে বাড়িতে গিয়ে ড্রেস কোড মেইনটেইন করে আমরা আত্মীয়-স্বজনের কাছে যাবো। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।